সিফাতর বন্ধু রতিনকে থাপ্পড় মেরে বলল, বিয়ের রাতে বউকে হসপিটালে ভর্তি করলি, তুই কি মানুষ? কথাটা শুনে রতিন মাথা নিচু করে নিল। এত বিশ্রী ব্যাপার ঘটে যাবে সেও ভাবেনি। এখন ওর নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। আজকে রতিনের বিয়ে হয়েছে। ওর বন্ধুরা ওকে বাসর ঘরে ঢুকিয়ে ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। রাত 2টোর দিকে রতিনের কল পেয়ে ওরা হসপিটালে ছুটে এসেছে। রতিনের বউয়ের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, যাকে বলে অপরিপক্ক বয়সে বিয়ের ফল। ঘটনাটা খুবই লজ্জাজনক। রতিনেরও লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। এখন দু পরিবারের সদস্যদের সামনে কিভাবে দাঁড়াবে? তার আত্মীয় স্বজনরাও শুনলে হয়তোবা বলবে বউ দেখে লোভ সামলাতে পারেনি, তাই বউয়ের উপর হামলা পড়েছে। রতিন আর কোনো কথা না বলে হসপিটালের বাহিরে চলে আসলো। এদিকে হসপিটালের বেডে কাতরাচ্ছে রতিনের বউ পলক। প্রথম রাতেই স্বামী নামক মানুষটা তার মনটা বিষিয়ে দিল। এই ঘটনায় পুরুষ জাতির প্রতি পলকের মনে ঘৃণার জন্ম নিল। তার মনে একটা ঘৃণিত ধারণা পোষণ হলো, পুরুষ জাতি নারীর দেহেতে তুষ্ট। এত রাতে হসপিটালে তেমন কোনো ডাক্তার নেই। এদিকে পলকের রক্তক্ষরণ থামছে না। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের কোনা বেয়ে ছড়ছে অশ্রুবিন্দু। লজ্জায় আর ভয়ে সে জর্জরিত। একজন নার্স ঘুম ঘুম চোখে পলকের কাছে এসে রেগে বলল, বুইড়া বেটার হুশ নাই? বউ পাইয়া গতরে তেজ বাইরা গেছে। ইস, মাইয়ারার কি অবস্থা করছে। পলকের অবস্থা বেগতিক দেখে সে দ্রুত ডাক্তার ডাকতে গেল। পলক চুপ করে শুয়ে আছে। ওর ইচ্ছা করছে মায়ের বুকে মুখ লুকিয়ে বলতে, মাগো আমার খুব কষ্ট হচ্ছে। স্বামী নামক মানুষগুলো খুব খারাপ হয়। তারা মন দিয়ে মন খোঁজে না, তারা দেহের ভাঁজে সুখ খোঁজে। এদিকে রতিনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ওর আরো সাবধান হওয়া উচিত ছিল, তাহলে হয়তো মেয়েটাকে এত কষ্ট পেতে হতো না। সে অনুতপ্ত। পলকের করুণ চাহনি দেখে তার মরে যেতে ইচ্ছা করছে। অল্প বয়সী মেয়েকে সেও বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বড়রা কথা শোনেনি, বরং বলতে গেলে জোর করে বিয়ে দিয়েছে। ডাক্তার প্রত্যয় কেবল ওটি থেকে বের হলো। এক পেশেন্টের গুরুতর অবস্থার জন্য ওকে হসপিটালে অপারেশনে থাকতে হয়েছিল। 3.5 ঘন্টা পর সে ওটি থেকে বের হলো। নার্সকে দৌড়ে যেতে দেখে প্রত্যয় জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছেন কেন? নার্স ডাক্তার প্রত্যয়কে পলকের কথা জানালো। এর সাথে এটাও বলল, এখন একটা ডাক্তারও ফ্রি নেই। যারা আছেন তারা কেবলই ওটি থেকে বের হয়েছেন, ওনারা যেতে চাচ্ছেন না। প্রত্যয় আর কথা বাড়ালো না, সে দ্রুত নার্সের সাথে গেল। ডাক্তার প্রত্যয় রোগীর কাছে এসে চিকিৎসার কার্যক্রম শুরু করলো। সব দায়িত্বে গাছাড়া ভাব করতে নেই, আর ডাক্তারি পেশাতে তো একদমই নেই, কারণ ডাক্তারের গাছাড়া ভাব মানে পেশেন্টের প্রাণনাশ। প্রত্যয় দ্রুত ব্লাড ব্যাংকের ইঞ্জেকশন পুশ করে পলকের শরীরে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে বলল। নার্স এসে রতিনকে বলল, আপনারা রক্ত জোগাড় করুন, পেশেন্টের রক্ত লাগবে। রতিন নার্সকে বলে গেল, ডাক্তার সাহেব যেন পলকের সাথেই থাকে। কথাটা বলে রতিন ছুটল ব্লাড ব্যাংকে। নার্স মুখ বাঁকিয়ে কেবিনে ঢুকলো। ওদের রক্ত জোগাড় করে আনতে আনতে পেশেন্ট রক্ত শূন্যতায় মারা যেতে পারে, তাই প্রত্যয় নার্সকে বলল, দ্রুত পেশেন্টের শরীরে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন, ওর অবস্থা ভালো নয়। নার্স জানালো, পেশেন্টের বাসার কেউ নেই, আর রক্তের গ্রুপ কিভাবে জানবে? প্রত্যয় বলল, পেশেন্টের ব্লাড টেস্ট করে হসপিটাল থেকে আপাতত ব্লাড কালেক্ট করুন। নার্স প্রত্যয়ের কথা মতো তাই করলো। পলক নিত্যে ছুঁড়ে বেডে পড়ে আছে। ইঞ্জেকশন পুশ করার পর ধীরে ধীরে পলকের রক্তক্ষরণ কমতে থাকলো। এদিকে সিঁড়ি বেয়ে দ্রুত গতিতে হসপিটালে পলকের চাচাতো বোন তুয়া হসপিটালে এসে পৌঁছালো। প্রত্যয় নার্সকে খেয়াল রাখতে বলে কেবিন থেকে বের হলো। তুয়া কাঁদতে কাঁদতে তখন কেবিনে ঢুকবে। প্রত্যয় কেবিন থেকে বের হতে দেখে তুয়া কড়াভাবে বলে উঠল, এই আপনার লজ্জা করে না? আচ্ছা, লজ্জার কথা বাদ দিলাম, সাধারণ সেন্সটুকু কি আপনার নেই? প্রত্যয় মেয়েটার কথা শুনে দাঁড়িয়ে গেল। সে কি এমন করলো যে মেয়েটা তার সঙ্গে এভাবে কথা বলছে? এই মেয়েটাই বা কে? প্রত্যয়কে চুপ থাকতে দেখে তুয়া আরো রেগে গেল। সে পারছে না সামনের ছেলেটাকে তুলে আছাড় দিতে। রাগে ওর শরীরটা কিরমির করছে। এমন বেয়াদব ছেলের সাথে পলকের বিয়ে হয়েছে। পলকের বাবা কি আর ছেলে পাননি? এ কথা ভাবলে তুয়ার রাগে মাথাটা ফেটে যাচ্ছে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, আমি কি করেছি? আমার লজ্জা লাগবে কেন? প্রত্যয়ের কথা শুনে তুয়ার রাগটা কন্ট্রোলের বাহিরে চলে গেল। এত জঘন্য কাজ করে সে আবার ওকে জিজ্ঞাসা করছে সে কি করেছে। তুয়া রেগে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, বাসর ঘরে বউকে রক্তাক্ত করে এখন সাধু সাজা হচ্ছে? আপনি চরম মাপের অসভ্য একজন মানুষ। প্রত্যয় তুয়ার কথা শুনে ভ্রু কুচকে নিল। বিয়ে, বউ, বাসর ঘর কোথা থেকে আসলো? প্রত্যয় বুঝতে পারল মেয়েটা ওকে কারো সাথে গুলিয়ে ফেলছে। হয়তো ওকে পলকের হাজবেন্ড ভেবেছে। মেয়েটা রাগে দাঁতের সাথে দাঁত চেপে ওর সাথে কথা বলছে। রাগে ওর নাকটা ফুলে উঠছে, ভ্রু দুটো কুচকে আছে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ডক্টর ওয়াসিক রহমান প্রত্যয়। তুয়া রেগে বলল, তো আমি কি নাচবো? একটা বাচ্চা মেয়ে কিনা ওকে বকছে। ওর এই দিনও দেখতে হলো। প্রত্যয় আবারও বলল, আমি পেশেন্টের হাজবেন্ড নই, আপনি আমাকে ভুল বুঝছেন। তুয়া প্রত্যয়ের কথা শুনে জিওবাই কামড় দিল। সে চিনতে ভুল করেছে। মিতু ওকে বলেছে পলকের বর খুব সুদর্শন, এজন্য সে প্রত্যয়কে রনিত ভেবেছিল। তাছাড়া প্রত্যয় ডাক্তারের ড্রেস আপে ছিল না, যার জন্য সে বুঝতে পারেনি। তুয়া লজ্জিত কণ্ঠে বলল, দুঃখিত, আমাকে মাফ করবেন, টেনশনে মাথা ঠিক ছিল না। ইটস ওকে বলে প্রত্যয় মুচকি হেসে চলে গেল। একটু পরে রনিত রক্ত নিয়ে হসপিটালে আসলো। রক্তের ব্যাগটা নার্সকে দিল। তুয়া রাগে রনিতের মুখের দিকে তাকালো না। লোকটার উপর ওর খুব রাগ হচ্ছে। পলকের শরীর
শরীরে রক্ত দেওয়া হচ্ছে। রনিত শুকনো মুখে পলকের সামনে আসলো। পলক চোখ বন্ধ করে শুয়েছিল। রনিত আলতো করে পলকের হাতটা ওর মুঠোয় পুরে বলল, দুঃখিত, আমাকে মাফ করো। পলক ফুপিয়ে কেঁদে উঠল। রনিতের চোখেও পানি। রনিত সত্যি খুব অনুতপ্ত। স্বামীর চোখে পানি দেখে পলকের মনটা গলে গেল। অল্প বয়সী আবেগী মনে অভিমান রাগ ধরে রাখতে পারল না। রনিত পলকের কপালে আদর দিয়ে বলল, ঘুমো, আমি এখানেই আছি। পলক রনিতের কথা মতো চোখ বন্ধ করে নিল। ওরা চারজন সারা রাত হসপিটালে ছিল। সকালবেলা রনিত আর পলককে ওদের বাসার কেউ খুঁজে পাচ্ছে না। রনিতের বাসায় এটা নিয়ে কানাঘোষা চলছে। রনিতের আব্বু রনিতকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায়? রনিত বলল, বাবা, আমরা কক্সবাজারে এসেছি, 1 সপ্তাহ পরে বাসায় ফিরবো। আমার বন্ধু সিফাত হুট করে কক্সবাজারে আসার টিকিট উপহার দিল, এজন্য তোমাদের জানাতে পারিনি। বাসা ভর্তি মেহমান উপস্থিত। আর ছেলের এমন কাজে ওর বাবা রেগে গেলেন। উনি রনিতকে গালাগাল করে ফোন রাখলেন। রনিত ফোন রেখে মাথা নিচু করে বসে রইল। রনিতকে এই বুদ্ধিটা তুয়া দিয়েছে, যাতে ওরা কারো কাছে হাসির পাত্র না হয়। ভুল যখন হয়েই গেছে তখন সেটা শুধরে নিতে হবে। তুয়া প্রথমে রনিতের উপর রেগে থাকলেও পলকের প্রতি ওর যত্নশীলতা দেখে তুয়ার মনটা নরম হয়েছে। এজন্য সে নিজে থেকে রনিতকে এই বুদ্ধিটা দিয়েছে। সকালে তুয়া তাদের বাসার দিকে চলে গেল। তুয়ার বাসায় ছোট ভাই রিয়ান তুয়ার ব্যাগ থেকে টাকা চুরি করার সময় দেখে ফেলে। তুয়া দেরি না করে পাশের টেবিল থেকে 1 মগ পানি নিয়ে তুরাককে দৌড়ানি দিল। তুরাক ফ্ল্যাটের দরজা খুলে সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ বসে পড়ল। ততক্ষণে তুয়া পানি ছুড়ে দিয়েছে। তখন ডাক্তার প্রত্যয় সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। ব্যাস, 1 মগ পানি গিয়ে পড়ল ডাক্তার প্রত্যয়ের বুকে। এমন ঘটনায় তুয়া হতভম্ব। প্রত্যয় নিজেও হতবাক হয়ে গেছে। তুয়া ভয়ে ভয়ে একবার প্রত্যয়ের দিকে তাকালো, তারপর ছোট ভাই তুরাগের দিকে তাকিয়ে ভাবল, ডাক্তার আমাদের বাসায় কেন? আর কিছু না বলে দৌড়ে বাসায় ঢুকে গেল। তুরাগ প্রত্যয়কে বলল, সরি, আমরা বুঝতে পারিনি আপনি উপরে উঠছিলেন, প্লিজ কিছু মনে করবেন না, বয়সে ডাক্তারের ছোট হবে। প্রত্যয় মুচকি হেসে বলল, ব্যাপার না, আমি কিছু মনে করিনি। তুরাগ প্রত্যয়ের সাথে কথা বলে জানতে পারল প্রত্যয় ওদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে উঠেছে। প্রত্যয়ের ফ্ল্যাটের দরজা আর তুয়াদের দরজা একেবারে সামনাসামনি। তুরাগ প্রত্যয়ের পরিচয় জানতে বলল, আমি তুরাগ ইমতিয়াজ, আমি ডাক্তার ওয়াসিক রায়হান প্রত্যয়, আমি কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার। বা তা আসুন আমাদের বাসায়, অন্য একদিন যাব। আচ্ছা। দুজনে টুকটাক কথা বলে যে যার বাসায় চলে গেল। রুমে ঢুকে ভাবলো, এই ফ্ল্যাটে 3 দিন হলো উঠেছি, এই মেয়েটা এখানে কেন? এদিকে পলক 2 দিন হসপিটালে থেকে এখন সুস্থ আছে। বিশেষ করে রনিত পলককে বোঝাতে চায় সে খারাপ স্বামী নয়। পলকের মনে ওর প্রতি ভুল ধারণাগুলো সে দূর করতে চায়। দেখো পলক, তুমি আমাকে ভুল বুঝেছ। আমাদের সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে শারীরিক চাহিদা দিয়ে তৈরি করেছেন। সৃষ্টির শুরু থেকে এই ধারা চলে আসছে। যদি শারীরিক চাহিদা বলে কিছু না থাকতো তাহলে বংশবিস্তার সম্ভব হতো না। পৃথিবীটাও অনেক আগে রসাতলে চলে যেত। শারীরিক চাহিদা সৃষ্টিকর্তা প্রদত্ত দেওয়া, এটাকে অমান্য করা, হাসাহাসি করা, বাজে মন্তব্য করা উচিত নয়। সৃষ্টিকর্তা মানুষের শারীরিক চাহিদা পূরণের বৈধতাও দিয়েছেন। সেক্ষেত্রে আমিও তো মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে। আর তুমি আমার বিয়ে করা বউ। হ্যাঁ, আমি একটু সময় নিয়ে আরো সচেতন হতে পারতাম। তবে যাই হোক, আমি এখন অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মন খারাপ করে থেকো না। এমন সময় আব্বা এসে রনিতকে থাপ্পড় দিয়ে অনেক রাগারাগি করলেন। আমাকে মিথ্যা বললি কেন? সম্মানিত দর্শক, বিয়ের পর বউ হলো আল্লাহর দেওয়া স্বামীর জন্য আমানত। আপনাদের বোন আমাদের বউ হয়ে আসে, এটাই সমাজের নিয়ম। এভাবে পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে চলে আসছে। তাই আপনার স্ত্রীকে দাসীবাদী না ভেবে অর্ধাঙ্গিনী ভাবুন, নিজের একটা অংশ ভাবুন। দেখবেন আগামী দিনের পৃথিবী অনেক সুন্দর হবে, সভ্য সমাজ গড়ে উঠবে। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সম্মতি পেলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে এই পেজে হাজির হব। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।